মধ্যরাতে গর্ভবতী স্ত্রীকে ডিভোর্স দিয়ে স্বামী ঘর থেকে বের করে দিল। এরপর রাস্তার একজন মাতাল লোক যা করল তা দেখে মানবতা কেঁদে উঠল। কিন্তু কথায় বলে না, যাকে সবাই ত্যাগ করে ঈশ্বর তাকে আশ্রয় দেন। বন্ধুরা, এই ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রা শহরে। রাত তখন প্রায় 2:30। গলিগুলো দিয়ে ঠান্ডা হাওয়া বইছে, রাস্তা সম্পূর্ণ ফাঁকা। সেই নিস্তব্ধতার মধ্যে একটি মেয়ে একা হাঁটছিল, চোখে জল, হাতে পুরনো একটি থলি। সে বারবার নিজের পেটের ওপর হাত রাখছিল, যন্ত্রণায় কুঁজো হয়ে পড়ছিল, আবার নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তার নাম অনামিকা বর্মা, বয়স মাত্র 25 বছর। এই মুহূর্তে সে নিজের গর্ভের শিশুর জন্য লড়াই করছিল। কয়েক ঘন্টা আগে তার স্বামী আদিত্য বর্মা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। শুধু বেরই করেনি, ডিভোর্স দিয়ে দরজার বাইরে ঠেলে ফেলে দিয়েছিল। বিষয়টা ছিল তুচ্ছ, কিন্তু আদিত্যর অহংকার ছিল পাহাড় সম। মদের নেশায় ডুবে থাকা মানুষটির চোখে তখন না ছিল স্ত্রীর সম্মান, না তার অস্তিত্ব। অনামিকার বিয়ে হয়েছিল 2 বছর আগে। শুরুতে সবকিছু ঠিকঠাকই চলছিল। আদিত্য তাকে খুব ভালোবাসত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বদলে গেল। এখন প্রতিটা ব্যাপারেই সে অনামিকার ভুল দেখত। কখনো বলতো, তুই তো গ্রাম্যভাবে কথা বলিস, আমার বন্ধুদের বউদের দেখ কত স্মার্ট। কখনো বলতো, তোর জামা কাপড়ের ঢং পুরনো, তোর জন্য আমার মানহানি হয়। অনামিকা সব শুনে চুপ করে থাকতো, ভাবতো হয়তো বিয়ের পর সব নারীকে এসব সহ্য করতে হয়। কিন্তু সে জানতো না, যাকে সে জীবনসঙ্গী ভেবেছিল সেই একদিন তাকে একেবারে অচেনা করে দেবে। সেই রাতে আদিত্য দেরি করে ঘরে ফিরল। দরজা খোলার পর অনামিকা জিজ্ঞেস করল, খাবার গরম করে দেব? আদিত্য চোখে আগুন নিয়ে বলল, আমি তোর হাতে রান্না করা খাবার খাবো না, তুই বিষ রান্না করিস। অনামিকা কিছু বলল না, সে জানতো কিছু বলে কোনো লাভ নেই। কিছুক্ষণ পর আদিত্য ঘর থেকে বেরিয়ে এলো, হাতে একটা ফাইল। সেটা অনামিকার সামনে ছুঁড়ে দিয়ে বলল, এই কাগজে সই করে দে, আজ থেকে তুই মুক্ত। অনামিকা ফাইল খুলে দেখল ডিভোর্সের কাগজপত্র। তার নিঃশ্বাস যেন থেমে গেল। কাঁপা গলায় বলল, আদিত্য, মজা করো না, এটা কি? আদিত্য চিৎকার করে বলল, এটা মজা নয়, আমি তোর সঙ্গে আর থাকতে চাই না, তুই আমার যোগ্য নোস, তোর মতো মেয়ে আমার সন্তানের মা হতে পারে না। অনামিকার মুখ সাদা হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, আমি কি ভুল করেছি? আদিত্য কোনো উত্তর দিল না। দরজা খুলে তার হাত ধরে বাইরে ঠেলে ফেলে দিল। ঠান্ডা হাওয়ায় অনামিকার শরীর কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে সে বলল, আদিত্য, আমি গর্ভবতী। কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছিল। অনামিকা দীর্ঘক্ষণ দরজার সামনে বসে রইল, চোখে অশ্রু, ঠোঁটে প্রার্থনা, আর মনে একটাই প্রশ্ন, এখন আমি কোথায় যাব? ঘরের সব আলো নিভে গেছে। ধীরে ধীরে সে গলির দিকে হেঁটে গেল। কাঁধে পুরনো একটা শাল, পায়ে জুতো নেই, সামনে অন্ধকার রাস্তা। সে প্রায় 1 ঘন্টা হাঁটল। শীতল হাওয়ায় তার শরীর জমে যাচ্ছিল, পিঠের ব্যথা বাড়ছিল। যখন সে আগ্রা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছল তখন রাত প্রায় 3টে। বাসস্ট্যান্ড পুরো ফাঁকা। কয়েকটা কুকুর আর 2-3 জন মাতাল লোক সেখানে পড়েছিল। অনামিকা ক্লান্ত হয়ে একটি বেঞ্চে বসে পড়ল, চোখ বন্ধ করল, কিন্তু যন্ত্রণায় আবার কেঁপে উঠল। পাশের বেঞ্চে ঘুমিয়ে থাকা একজন লোক তার আওয়াজ শুনে জেগে উঠল। শুকনো মুখ, ছেঁড়া জামা কাপড়, এলোমেলো চুল। দেখতে মাতালের মতো লাগলেও অনামিকাকে দেখে তার চোখে মানবতা ফুটে উঠল। সে দৌড়ে গিয়ে বলল, কি হয়েছে আপনার? অনামিকা অনেক কষ্টে বলল, আমাকে হাসপাতাল, বলেই অজ্ঞান হয়ে গেল। লোকটির নাম রাজেশ। দিনে সে ভাঙাচুরা কুড়াতো আর রাতে বাসস্ট্যান্ডেই ঘুমোতো। সে অনামিকার মাথা নিজের হাঁটুর ওপর রাখে। তার সঙ্গী কমলেশকে ডেকে বলল, তাড়াতাড়ি ওঠ, এক মহিলার প্রাণ যাচ্ছে। দুজনে মিলে একটি পুরনো রিক্সা বের করলো। রাজেশ নিজের পুরনো চাদর দিয়ে অনামিকাকে ঢেকে দিয়ে বলল, ভয় পেও না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। রাতের ঠান্ডায় ভাঙাচোরা রিক্সাটা ধীরে ধীরে এসএন হাসপাতালের দিকে চলল। ফাঁকা রাস্তায় অনামিকা জীবন আর মৃত্যুর মাঝখানে দুলছিল। রাজেশ বারবার তার কপালে হাত রেখে বলছিল, চোখ বন্ধ করো না, আর একটু, আমরা হাসপাতালে পৌঁছে গেছি। হাসপাতালের গেটে পৌঁছেই সে চিৎকার করে উঠল, কেউ আছে? ডাক্তারকে ডাকো, মহিলার অবস্থা খুব খারাপ। গেটের কাছে থাকা গার্ড ছুটে এলো। সে ডাক্তারদের খবর দিল। অনামিকাকে দ্রুত স্ট্রেচারে তুলে নেওয়া হলো। সে অজ্ঞান হয়ে গিয়েছিল। ডাক্তার তৎক্ষণাৎ কেসটি দেখলেন। অনামিকার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। রক্তচাপ একদম নেমে গিয়েছিল, আর শিশুটি যে কোনো মুহূর্তে জন্ম নিতে পারে। ডাক্তার বিরক্ত হয়ে বললেন, এত দেরি করে আনলে কেন? আর একটু দেরি হলে মা বাচ্চা দুজনেরই প্রাণ চলে যেত। রাজেশ ঘাবড়ে গিয়ে বলল, বাবু, রাস্তায় কেউই ছিল না, আমি শুধু ওকে বাঁচানোর চেষ্টা করছি। ডাক্তার জিজ্ঞেস করলেন, এর স্বামী কোথায়?
রাজেশ মাথা নিচু করে বলল, জানি না, কিন্তু মনে হয় এই মহিলার এখন আর কেউ নেই। ডাক্তার এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, অপারেশনের জন্য প্রস্তুতি নাও। তারপর নার্সকে বললেন, এই লোকটাকে দিয়ে ফর্মে সাইন করিয়ে নাও। রাজেশ কিছু না জিজ্ঞেস করে সই করে দিল। কাগজে লেখা হলো রাজেশ সরকার, অভিভাবক। সে জানতো না যে কত বড় দায়িত্ব নিচ্ছে, শুধু এটুকুই জানতো এক মহিলা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার গর্ভে থাকা শিশু এখনো আশার প্রতীক। ওয়ার্ডের দরজা বন্ধ হয়ে গেল। রাজেশ বাইরে বারান্দায় বসে পড়ল। তার হাত কাঁপছিল, চোখে জল। সে বারবার ঈশ্বরের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল, হে ঈশ্বর, আমি জেনে বুঝে কখনো কাউকে কষ্ট দিইনি। এখন শুধু এটুকুই অনুরোধ, দুজনকে বাঁচিয়ে দিও। প্রায় 1 ঘন্টা ধরে ওয়ার্ডের ভেতর থেকে শুধু মেশিনের শব্দ শোনা যাচ্ছিল। কখনো ডাক্তারের তীক্ষ্ণ নির্দেশ, কখনো নার্সদের ব্যস্ত পদচারণা। রাজেশ মাথা নিচু করে চুপচাপ বসেছিল। তার বন্ধু কমলেশও চুপ। সেই মুহূর্তে তারা 2 শ্রমিক যেন মানুষের রূপে দুজন দেবতা হয়ে উঠেছিল। হঠাৎ দরজা খুলে গেল। এক নার্স হেসে বাইরে বেরিয়ে বলল, মা ও শিশু দুজনেই নিরাপদ। রাজেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন তার বুকের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল। তার চোখে আনন্দের ঝিলিক, ঠোঁটে একটাই শব্দ, ধন্যবাদ ঈশ্বর, অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ পর অনামিকাকে ওয়ার্ড থেকে বাইরে আনা হলো। সে খুব দুর্বল, কিন্তু বেঁচে ছিল। ডাক্তার বললেন, মেয়ে হয়েছে, খুব সুন্দর। রাজেশ মৃদু হেসে বলল, মেয়ে হয়েছে? তাহলে ঈশ্বর নিজে ন্যায় বিচার করেছেন। অনামিকা তখন অচেতনতা কাটিয়ে ধীরে ধীরে চোখ খুলল। প্রথমেই যে মুখটা দেখল সেটি রাজেশের। মলিন কাপড়, ক্লান্ত মুখ, কিন্তু চোখে অগাধ মমতা। অনামিকা দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কে? রাজেশ নরম গলায় বলল, আমার সম্পর্কে কিছু জানতে চেও না, শুধু এটাই ভাবো ঈশ্বর আমাকে তোমার সাহায্য করার জন্যই পাঠিয়েছেন। অনামিকার চোখে জল এসে গেল। সে কেঁদে উঠল, আপনি না থাকলে আজ আমি আর আমার সন্তান বাঁচতাম না। রাজেশ মাথা নিচু করে বলল, বোন, কৃতজ্ঞতা দেখিও না, আমি যা করেছি সেটা মানুষ হিসেবেই, এটাই তো মানবতা। কিছুক্ষণ পর নার্স বিলটি হাতে দিল। রাজেশের কাছে তখন কোনো টাকা ছিল না। সে নিজের ছেঁড়া ব্যাগ থেকে কয়েকটা কয়েন আর কিছু ভাঁজ করা নোট বের করল। সেইগুলোই সে সারাদিন ভাঙা চূড়া কুড়িয়ে উপার্জন করেছিল। কমলেশ বলল, ভাই, এগুলো তো যথেষ্ট নয়। রাজেশ শান্তভাবে বলল, আমি বাকিটা কাল নিয়ে আসব, কিন্তু এই মহিলার যেন কোনো কষ্ট না হয়। সব কিছু দেখে ডাক্তার বললেন, টাকার জন্য চিন্তা করো না, আগে রোগীকে বিশ্রাম নিতে দাও। রাজেশের চোখ জলে ভরে উঠল। অনামিকা নিজের কোলের মধ্যে কন্যা শিশুটিকে তুলে নিল। সে মৃদু হেসে উঠল। হাসির মধ্যে ছিল যন্ত্রণা, কিন্তু এক অদ্ভুত শান্তি। সে বলল, এর নাম রাখবো আরজা, কারণ এই আমার আরাধনা। রাজেশ কাছে দাঁড়িয়েছিল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু মনে ছিল তৃপ্তি। অনামিকা তার দিকে তাকিয়ে বলল, দাদা, আপনার এই উপকার আমি সারা জীবন ভুলতে পারবো না। রাজেশ বলল, না বোন, এমন করে বলো না, আমরা মানুষ, অন্যদের সাহায্য করা আমাদের কর্তব্য। অনামিকার চোখ আবার জলে ভরে উঠল। সে বলল, আপনি আমার মনে আবার বাঁচার আশা জাগিয়ে তুলেছেন। রাজেশ এসে বলল, বোন, এখন বিশ্রাম নাও, আমি এখানেই আছি, তোমাকে একা ছেড়ে যাব না। পরের দিন হাসপাতালের ওয়ার্ড নাম্বার 6 শুয়ে থাকা অনামিকার কাছে সেই সকাল যেন এক নতুন জীবনের জন্ম ছিল। রাজেশ পাশে চেয়ারে বসেছিল। সে সারা রাত জেগে অনামিকা আর শিশুটির দেখাশোনা করেছে। এখন তার চোখে ঘুম নয়, ছিল আপনজনের উষ্ণতা। অনামিকা প্রথমবার কোনো পুরুষের দিকে তাকিয়ে ভয় অনুভব করল না। সেই চোখে কামনা নয়, ছিল সম্মান। দাদা, এখন আপনি বাড়ি যান, অনামিকা বলল। রাজেশ মৃদু হেসে উত্তর দিল, কোন বাড়ি বোন? আমি তো বাস স্ট্যান্ডের পাশে ঘুমোই। দিনে ভাঙাচোরা কুড়োই, রাতে ঈশ্বরের ভরসায় ঘুমিয়ে পড়ি। এ কথা শুনে অনামিকার চোখ আবার ভিজে গেল। সে ভাবতে লাগলো, যাকে সমাজ নেশাখোর বলে দূরে ঠেলে দেয়, সেই মানুষটি আজ তার সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। ডাক্তার ভেতরে এসে বললেন, এখন রোগীর অবস্থা ভালো, 2-3 দিনের মধ্যে ছেড়ে দেওয়া যাবে। রাজেশ মাথা নেড়ে বলল, বাবু, টাকাটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। ডাক্তার মৃদু হেসে বললেন, কোনো তাড়া নেই, আগে এদের দুজনকে নিরাপদে বাড়ি পৌঁছে দাও। কিন্তু বাড়ির শব্দটা অনামিকার মনে যেন এক নতুন বেদনা ছুঁয়ে গেল। সে ভাবতে লাগলো, কোথায় যাবে এখন, কোন দরজায় কড়া নাড়বে। দিল্লিতে তার বাবার বাড়ি ছিল, কিন্তু বিয়ের পর থেকে ভাই আর কোনো খবর নেয়নি। আর শ্বশুরবাড়ি তো এখন তার জন্য নরক। তৃতীয় দিনে যখন তাকে হাসপাতাল থেকে ছাড়া হলো, রাজেশ নিজের পুরনো থলির ভেতর থেকে একটা শাল বের করে সেটা অনামিকার গায়ে জড়িয়ে দিল। ধীরে ধীরে বলল, আমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই, শুধু এই শালটা আছে।
অনামিকা কাঁপা হাতে সেই শালটা নিল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, জানি না জীবন এখন আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু আজ থেকে আপনি আমার নিজের দাদার মতো। রাজেশ কিছু না বলে মাথা নিচু করে রইল। তারপর ধীরে ধীরে বলল, বোন, যদি কোথাও ঠাঁই না পাও তাহলে আমার বাড়ি চলো। সেখানে মা আছেন, বয়স হয়ে গেছে, একা থাকেন। সেখানে একটা ছোট ঘর খালি আছে, আমি বলে দেব তিনি তোমাকে রাখবেন। অনামিকা প্রথমে একটু দ্বিধা বোধ করলো, তারপর কোলে ঘুমিয়ে থাকা আরজাকে দেখে বলল, ঠিক আছে দাদা। সন্ধেবেলা দুজনেই অটোতে চেপে তাজগঞ্জ এলাকার দিকে রওনা দিল। সরু গলি, বাতাসে ধুলোর গন্ধ আর কাঠের ধোঁয়া, কাঁচা দেওয়ালের ঘর, ভাঙা ছাদ, তবু মানুষজনের মুখে একরকম শান্তি। রাজেশ এক পুরনো দরজায় টোকা দিল। মা, দরজা খোলো। দরজা খুলে এক বয়স্কা মহিলা বেরিয়ে এলেন। সাদা চুল, মুখে গভীর ভাঁজ। রাজেশ মাথা নিচু করে বলল, মা, ইনি অনামিকা দিদি, হাসপাতালে ছিল, এখন একা, সঙ্গে ছোট একটা মেয়ে আছে। রাজেশের মা অনামিকার দিকে তাকালেন। ছেঁড়া কাপড়, ক্লান্ত মুখ, কিন্তু চোখে এক নিখাত সততা। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, ভিতরে এসো। অনামিকা ঘরে ঢুকলো। ঘরটা ছোট, কিন্তু অদ্ভুত এক আপন গন্ধে ভরা। দেওয়ালে ঈশ্বরের ছবি, একটা পুরনো খাটিয়া, এক কোণে মাটির প্রদীপ রাখা। বৃদ্ধা মহিলা মৃদু স্বরে বললেন, এখানে ভাড়া লাগবে না, শুধু সম্মান নিয়ে থেকো। অনামিকার চোখ জলে ভরে উঠল। সে বলল, আপনার এই ঘরটা আমার কাছে মন্দিরের মতো। সেই রাতে সে আর আরজা অনেক দিন পর শান্তিতে ঘুমোলো। বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছিল। সকালে ঘুম ভাঙলে অনামিকা দেখল বৃদ্ধা রান্নাঘরে চা বানাচ্ছেন। রাজেশ দরজার পাশে বসে খবরের কাগজ পড়ছে। ধীরে ধীরে দিন কেটে যেতে লাগলো। রাজেশ প্রতিদিন সকালে কাজের জন্য বেরিয়ে যেত, সন্ধ্যায় দুধ আর ওষুধ নিয়ে ফিরত। অনামিকা ঘর দেখত, বৃদ্ধার সেবা করত। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। পাড়ার মহিলারা এখন ফিসফিস করতে শুরু করলো, ওই তো সেই মেয়েটা যাকে স্বামী তাড়িয়ে দিয়েছিল, এ আবার এখানে কি করছে? মানুষের দৃষ্টি যেন কাঁটার মতো বিদ্ধ তার শরীরে। কিন্তু অনামিকা স্থির করেছিল, এবার আর সে ভেঙে পড়বে না। সে বৃদ্ধার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, মা, আমি একটা কাজ করতে চাই। বৃদ্ধা মৃদু হেসে বললেন, এখান থেকে একটু দূরে একটি বাড়িতে একজন বাসন মাজার লোক দরকার। যদি মন চায় কাল থেকেই যেতে পারো। পরের দিন থেকে সে প্রতিদিন কাজে যেতে লাগলো। বাড়ির বাচ্চারা তাকে অনামিকা দিদি বলতো। সে মৃদু হাসত। সন্ধ্যাবেলা যখন সে ক্লান্ত শরীরে বাড়ি ফিরত, আরজা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরত। সেই মুহূর্তে অনামিকার মনে হতো পৃথিবীর সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। রাজেশ অনামিকার দিকে তাকিয়ে ভাবত, যে নারীকে একদিন ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই আজ অন্যের ঘরে আলো জ্বালাচ্ছে। সময় পেরিয়ে গেল। অনামিকা সেলাই শিখতে শুরু করলো। রাজেশ নিজের কয়েক রাতের পরিশ্রমে উপার্জিত টাকায় তাকে একটা পুরনো সেলাই মেশিন কিনে দিল। অনামিকা এখন পাড়ার মহিলাদের কাপড় সেলাই করতে লাগলো। সে আর আগের মতো ভীত বা দুর্বল ছিল না। রাজেশ মাঝে মাঝে বলতো, দেখো, ভগবান যখন কিছু কেড়ে নেন সাথে কিছু দেনও। অনামিকা হাসত, আপনি ঠিকই বলেছেন। যে রাতে সবাই দরজা বন্ধ করে দিয়েছিল, সেই রাতে ভগবান আপনার রূপে আমার জন্য এক নতুন দরজা খুলে দিয়েছিলেন। সময় কেটে গেল। অনামিকার জীবন এখন এক নতুন পথে এগোচ্ছিল। সকালে সে মহিলাদের কাপড় সেলাই করত, দুপুরে আরজার সঙ্গে খেলতো, আর সন্ধ্যায় মন্দিরের সিঁড়িতে বসে ঈশ্বরকে ধন্যবাদ দিত। তার চোখে এখন আর কোনো ব্যথা ছিল না, ছিল শুধু প্রশান্তি। সে বুঝে গিয়েছিল জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না, কিন্তু নিজের সৎ থাকলে ভগবান নিজেই পথ তৈরি করে দেন। রাজেশের জীবনও বদলে গিয়েছিল। যে একসময় সারাদিন মদের নেশায় ডুবে থাকতো, এখন ভোরে উঠে মন্দিরে যায়, বৃদ্ধার পায়ে হাত দেয়, এখন আর ভাঙাচোরা কুড়োয় না, একটা ছোট দোকান চালায়। ধীরে ধীরে পাড়ার লোকজন অনামিকার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল। যারা একসময় তার নিন্দা করত, এখন বলে, এই মেয়েটার মধ্যে সাহস আছে, ভগবান ওকে ভালো রাখুন। অনেক বিধবা ও পরিত্যক্তা স্ত্রী তার কাছে এসে বলতো, দিদি, আমরাও সেলাই শিখতে চাই। অনামিকা হেসে বলতো, এসো, ভগবান আমাদের যে হাত দিয়েছেন তা ভিক্ষে চাওয়ার জন্য নয়, নিজের ভাগ্য গড়ার জন্য। এখন তার ছোট ঘরে 4টি মেশিন ছিল, যেখানে মহিলারা কাজ করত। মানুষ বলতো, অনামিকা তো এখন আগ্রার বাঘিনী হয়ে গেছে। কিন্তু ভাগ্যের খেলা তো কখনোই থামে না। একদিন বিকেলে অনামিকা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। হঠাৎ তার সামনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো সেই মানুষ যাকে একদিন অনামিকা নিজের সব কিছু ভেবেছিল, আদিত্য বর্মা। অনামিকার পা থেমে গেল। এক মুহূর্তের জন্য সে নিথর হয়ে গেল। মনে হলো পুরনো ক্ষত আবার তাজা হয়ে উঠেছে। আদিত্য সামনে এসে বলল, অনামিকা, তুমি এখানে থাকো? সে শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ, এখন এটাই আমার বাড়ি। আদিত্য চারদিকে তাকিয়ে দেখল, কাঁচা দেওয়াল, মাটির মেঝে,
কিন্তু সেখানে ছিল শান্তির ছায়া। আদিত্য বলল, আমি তোমাকে অনেক খুঁজেছি অনামিকা, আমাকে এভাবে ছেড়ে চলে যাওয়া তোমার উচিত হয়নি। অনামিকার ঠোঁটে এক তিক্ত হাসি ফুটল। আমি চাইনি আদিত্য, তুমি আমাকে বের করে দিয়েছিলে। আদিত্যর মাথা নিচু হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমারই ভুল ছিল, আমি তখন খুব রেগেছিলাম। অনামিকা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, রাগে মানুষ ভুল করে, কিন্তু তুমি তো মানবতাই ভুলে গিয়েছিলে। সেই রাতে আমি শুধু এক নারী না, এক মাও ছিলাম, আর তুমি আমাকে রাস্তায় ফেলে দিয়েছিলে। আদিত্যর কথা আটকে গেল। সে বলল, আমি জানি আমাকে ক্ষমা করা সম্ভব নয়, কিন্তু এখন আমি একা, মাও নেই, বাড়িটা ফাঁকা হয়ে গেছে। ফিরে এসো অনামিকা। অনামিকা ছোট্ট আরজার মুখের দিকে তাকালো। এখন তার বয়স 3 বছর। অনামিকা শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, ফিরে আসবো? কেন? না আদিত্য, এখন আমি কারোর দয়ায় বাঁচতে চাই না। আমার কাছে নিজের পরিশ্রমে গড়া ঘর আছে, এ আমার সন্তান, আর ওই আমার কাছে সবচেয়ে বড়। আদিত্যর মাথা নিচু হয়ে গেল, তার চোখে অনুশোচনার অশ্রু। সে বলল, অনামিকা, আমি সত্যিই বদলে গেছি, আমি চাই আমার মেয়ে আমার সঙ্গেই থাকুক। অনামিকা বলে উঠল, যখন আমি তাকে পেটে নিয়ে রাস্তায় ঘুরছিলাম তখন সে তোমার মেয়ে ছিল না, এখন সে আমার জীবন, আমার পৃথিবী। এই বলে সে ঘুরে গেল। আদিত্য কয়েক পা পিছিয়ে গেল। তার ঠোঁট থেকে শুধু একটাই কথা বেরোলো, আমাকে ক্ষমা করো অনামিকা। তুমি ঠিকই বলেছিলে, নারী ভেঙে গেলে ভগবান তাকে আবার গড়ে তোলেন, এবং তা পাথর দিয়ে নয়, লোহা দিয়ে। অনামিকা পিছনে না তাকিয়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল। বৃদ্ধা মহিলা দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কে ছিল? অনামিকা মৃদু হেসে বলল, অতীত, যে আজ আমার দরজায় এলেও আমার মনে ঢুকতে পারেনি। বৃদ্ধা হেসে বললেন, এখন তুমি জিতে গেছো। অনামিকা আরজাকে কোলে তুলে তার কপালে চুমু খেয়ে বলল, হ্যাঁ, আজ আমি সত্যিই জিতেছি, কারণ এখন আমি শুধু ভগবান আর আমার নিজের পরিশ্রমের ওপর ভরসা করি। ঠিক তখনই দূর থেকে রাজেশকে আসতে দেখা গেল। তার হাতে ছিল মিষ্টির বাক্স। সে আনন্দে বলল, বোন শোনো, এখন আমি আর মজুর নই, মালিক হয়ে গেছি। অনামিকার চোখে আনন্দের অশ্রু চিকচিক করল। সে হেসে বলল, দেখলেন দাদা, পরিশ্রম কখনো বিফলে যায় না। দুজনেই হেসে উঠল, আর বৃদ্ধা প্রদীপ জ্বালালেন। ঘরে আজ উৎসবের আবহাওয়া। যে ঘর একসময় ভাঙা আশার সাক্ষী ছিল, সেই ঘরই আজ মানবতা আর সাহসের মন্দিরে পরিণত হয়েছে। রাত গভীর হয়ে এসেছে। আরজা মায়ের কোলে শান্ত হয়ে ঘুমোচ্ছে। অনামিকা তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, তুই যখন বড় হবি তখন তোকে বলবো কেমন করে তোর মা অন্ধকারেও আলো খুঁজে নিয়েছিল। আর সব সময় এটা মনে রাখবি, নারী দুর্বল নয়, সময় এলে সে নিজের শক্তি দেখাতে পারে। অনামিকার গল্প এখানেই শেষ হয়নি। এখন সে হয়ে উঠেছে হাজারো নারীর কণ্ঠস্বর। এখন যদি আপনি অনামিকার জায়গায় থাকতেন, আপনি কি আদিত্যকে ক্ষমা করতে পারতেন, যে সেই সময় আপনাকে ছেড়ে গিয়েছিল, যখন আপনার তাকে সবচেয়ে বেশি দরকার ছিল? অনামিকার সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল, আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত মানবতা পালন করুন আর সম্পর্কের মূল্য বুঝুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।